নমস্কার বন্ধুরা, আর এস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা একটি ভ্রমণ ও শিকার কাহিনী, নীলনদের দেশে, আজকের দ্বিতীয় পর্ব। আমরা 15ই জুলাই 1853 খ্রিস্টাব্দ তারিখে জুলুদের দেশে শিকার করিবার উদ্দেশ্যে রওনা হইলাম। গরুর গাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র সব চলিল, আর আমরা চলিলাম ঘোড়ায় চড়িয়া। পথে স্কটল্যান্ডের একজন কৃষকের বাড়িতে 2-1 দিনের জন্য অতিথি হইয়াছিলাম। ভদ্রলোক আমাদের যথেষ্ট আদর আপ্যায়ন করিয়াছিলেন। এখান হইতে আমাদের পাহাড়ের ওপর দিয়া যাইতে হইবে। পাহাড়টা এত খাড়া যে ঘোড়ার ওপর চড়িয়া সেখানে উঠা নিরাপদ নহে মনে করিয়া ঘোড়া কাফরি অনুচরের হাতে ছাড়িয়া দিয়া হাঁটিয়া চলিলাম। এদিকের পাহাড়গুলি শিলাকীর্ণ, মাঝে মাঝে জঙ্গল, তার মধ্য দিয়া পথ। মিস্টার গিবসন ও মিস্টার এডমনস্টান এইবার আমার সঙ্গী ছিলেন। জ্যোৎস্না রাত্রি ছিল, কাজেই প্রায় 8 মাইল পথ বেশ ঠান্ডায় ঠান্ডায় চলিয়াছিলাম। 18ই জুলাই। আজ আমাদের যাত্রা করিতে দেরি হইল। ষাঁড়গুলি ক্লান্ত হইয়া পড়িয়াছে। ইউমসনালি নামক একটি গ্রাম হইতে অনেক গোল আলু সংগ্রহ করিলাম। রাত্রিটা এই গ্রামেই কাটিল। পরের দিন আবার পথ চলা আরম্ভ হইল। আমি জ্যাক ও জ্যাকব নামে 2 জন কাফরি ভৃত্য নিযুক্ত করিলাম। তাহারা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে চলিল। এই পথে আমরা গাড়িতে চড়িয়াই যাইতেছিলাম। হঠাৎ একটা পাহাড়িয়ার নদীর পার হইতে নিচের দিকে নামিবার সময় গাড়িটা উল্টাইয়া পড়িল। সঙ্গে সঙ্গে আমিও আমার একজন সঙ্গী মাটিতে পড়িয়া গেলাম। আমার পায়ের অনেকটা জায়গা কাটিয়া গিয়াছিল। সৌভাগ্যক্রমে আমার হাত বা পায়ের কোনো হাড় ভাঙে নাই। যদি গাড়ির চাকার নিচে পড়িয়া যাইতাম, তাহা হইলে বাঁচিবার কোনো সম্ভাবনাই থাকিত না। 22শে জুলাই। আমরা তুগেলা নামে একটি নদী পার হইলাম। নদীতে জল ছিল না, বেশিরভাগই বালুকাময়। মাঝে মাঝে 2-1 জায়গায় কিছু কিছু জল ছিল। নদী পার হইয়া প্রায় 4-5 মাইল পথ গিয়াছি। এমন সময় আর একদল শিকারীর সঙ্গে দেখা হইয়া গেল। সে দলের নেতা ছিলেন মিস্টার ক্লিফটন। তিনি লেফটেন্যান্ট। তাহার সহিত মিস্টার ফ্লেচার নামে আর একজন ভদ্রলোকও ছিলেন। দৈবের ঘটনা, আসিবার পথে তার একটা হস্তিনীকে দেখিতে পাইয়া গুলি করেন। তাহাতে হস্তিনীর কিছুই হয় নাই। ক্রুদ্ধা হস্তিনী দ্রুত বেগে আসিয়া মিস্টার ফ্লেচারকে আক্রমণ করিয়া মারিয়া ফেলে। বেচারা ফ্লেচার মাত্র 3 মাস হইল এই দেশে বেড়াইতে আসিয়াছিলেন। লেফটেন্যান্ট ক্লিফটনের মুখে এই দুর্ঘটনার কথা শুনিয়া অত্যন্ত ব্যথিত হইয়াছিলাম। 23শে জুলাই। আজ আমরা মাতাগুলা নদী পার হইলাম। পরের দিন সূর্যোদয়ের পূর্বেই ঘুম হইতে উঠিয়া আমরা 4 জন একটা পাহাড়ের ওপর উঠিলাম। উদ্দেশ্য ছিল এই যে এখান হইতে চারিদিকের অবস্থা ভালো করিয়া পর্যবেক্ষণ করিতে পারিব। কিন্তু ওপরে উঠিয়াই আমাদের শিকার মিলিল। ওই পাহাড়ের একটি অধিত্যকা প্রদেশে এক পাল বন্য বৃষ চড়িতেছিল। এখানে কোনো শিকার পাইব এইরূপ আশা আমরা করিতে পারি নাই। শিকার মিলিল বটে, কিন্তু আমরা একটি বই বৃষ শিকার করিতে পারিলাম না। তাহারা বন্দুকের শব্দে নিবিড় বনের মধ্যে কোথায় যে লুকাইয়া গেল, সেদিকে লক্ষ্য করিবার কোনো সুবিধাই ছিল না। পাহাড় হইতে তাঁবুতে আসিয়া প্রাতরাশ সারিয়া সেদিনকার মতো বিশ্রাম করিলাম। 25শে জুলাই। ওখান হইতে 10 মাইল দূরবর্তী আরেকটা পাহাড়ের ওপরে উঠিলাম। এই অঞ্চলে এই পাহাড়টাই হইতেছে সবচেয়ে উঁচু। আজ ছিল ভয়ানক শীত। তাড়াতাড়ি পাহাড় হইতে নামিয়া আমরা তাঁবুর চারিধারে আগুন জ্বালিয়া অনেকটা আরামেই রাত্রি কাটাইলাম। পরের দিন সকালে উঠিয়া শুনিলাম কাল রাত্রিতে বাস্কেট নামে আমাদের একটা ষাঁড়কে কোথা হইতে অজানাভাবে একটা সিংহ আসিয়া মারিয়া ফেলিয়াছে। আমরা কোন দিক হইতে সিংহ আসিতে পারে তাহা অনুমান করিয়া সে পথে অনেকটা দূর চলিলাম।
কিন্তু সিংহের কোনো সন্ধান মিলিল না। পরের দিন ইউমনিলাস নদীর কিনারায় আসিয়া বড়ই বিপদে পড়িলাম। নদীর জল বাড়িয়া গিয়াছিল। সারাদিন কাটিয়া গেল, তবু নদীর জল একটু কমিল না। শেষটায় নিরুপায় হইয়া পাহাড়ের ওপর যাইয়া আশ্রয় গ্রহণ করিলাম। এমন ভীষণ রাত্রি এ পথে আর কাটাই নাই। যেমন ঝোড়ো হাওয়া বেগে বহিয়া যাইতেছিল, তেমনি অবিশ্রান্ত ধারে বৃষ্টি পড়িতেছিল। শীতে কাঁপিতেছিলাম। আমরা গাড়ির মধ্যে বসিয়া কোনো রকমে খাবার খাইতেছি। এমন সময় কোথা হইতে একটা প্যান্থার আসিয়া গাড়ির নিচে হইতে আমার হোপ কুকুরটিকে লইয়া চলিয়া গেল। আমরা তাড়াতাড়ি লাফাইয়া পড়িলাম এবং এদিকে ওদিকে গুলি ছুড়িতে লাগিলাম। প্যান্থারটা ভয়ে কুকুরটিকে ছাড়িয়া পলাইয়া গেল। সেই ভীষণ হিংস্র জন্তুর আক্রমণের হাত হইতে উদ্ধার পাইয়া কুকুরটা মরার মতো চুপ করিয়া পড়িয়া রহিল। রাত্রি ছিল ভয়ানক অন্ধকার, কাজেই প্যান্থার শিকার করা সম্ভবপর ছিল না। এইভাবে আজ এই পাহাড়ে, কাল সেই পাহাড়ে তাঁবু গাড়িয়া শিকার করিতে করিতে আমরা অবশেষে 12ই আগস্ট তারিখে পান্ডা শহরে আসিলাম। এখানকার রাজা পান্ডার রাজা নামে পরিচিত। পান্ডা শহরের পরিমাণ হইবে প্রায় 2.5 মাইল। চারিদিকে মাটির প্রাচীর। সেই প্রাচীরের মধ্যে প্রায় 2000 ঘর লইয়া এই শহর। আমাদের রাজার সহিত দেখা হয় নাই। রাজার মন্ত্রী মহাশয় আমাদের আসার কথা জানিতে পারিয়া এদেশের ক্যালাবেশ নামক পানীয় দিয়া আদর আপ্যায়ন করিয়াছিলেন। এই মন্ত্রী মহাশয়ের নাম লিকো আজি। আমরা লিকো আজির হাত দিয়া রাজাকে পুতির মালা এবং কয়েকখানা কম্বল উপহার পাঠাইয়াছিলাম। কয়েকটা দিন পান্ডাতে কাটাইলাম। এ সময়ে এখানে বর্ষাকাল, দিনরাত বৃষ্টি হইতেছিল। তারপর এখানে একটা খোলা জায়গায় আমাদের কাফরি অনুচরেরা থাকিবার জন্য ঘর তৈয়ারি করিয়াছিল। বৃষ্টির মধ্যে যেখানে সেখানে অজানা পথে ক্লেশ পাওয়া অপেক্ষা একটু নিশ্চিন্ত মনে থাকাই বুদ্ধিমানের কাজ বলিয়া মনে হইয়াছিল। এখানে থাকিয়া কাপড় চোপড়, জিনিসপত্র, খাদ্য সামগ্রী সব বিষয়েই সুব্যবস্থা করিয়া লইতেছিলাম। একদিন বিকালবেলা আমরা শিকারে বাহির হইয়া অনেকটা দূরে একপাল মহিষ দেখিতে পাইয়া যেমন শিকার করিবার আয়োজন করিতেছিলাম, ঠিক সেই সময়ে কোথা হইতে একজন কাফরি আমার হতভাগ্য কুকুর হোপফুলকে লক্ষ্য করিয়া একটা পাথর ছুঁড়িয়া মারিল। তখনও প্যান্থারের কামড়ের সেই গলার ঘাটা বেচারা শুকায় নাই, কাজেই সে আঘাত পাইয়া ভেউ ভেউ করিয়া এমন জোরে চেঁচাইতে লাগিল যে মহিষের পাল পলাইয়া গেল। 12ই আগস্ট মিস্টার এডমনস্টন ও আমি পান্ডা গ্রামের কাছে যে খুব উঁচু পাহাড়টা ছিল তাহার ওপর উঠিতে চেষ্টা করিলাম। আমরা অনেক কষ্টে ওপরে উঠিলাম। সেখানকার দৃশ্য বড় চমৎকার। চারিদিকে পাহাড় ও জঙ্গল। এখানে উঠিয়া এ অঞ্চলের প্রাকৃতিক শোভা সৌন্দর্য সম্বন্ধে একটা অভিজ্ঞতা হইল। এখানে অনেক কাফরি চাষা দেখিলাম। তাহারা পাহাড়ের ঢালু গায়ে চাষবাস করে। অনেক সুন্দর সুন্দর শাকসবজি দেখিয়া সংগ্রহ করিয়া লইলাম। পাহাড় হইতে আমরা বেলা প্রায় দ্বীপ প্রহরের সময় নামিয়া আসিয়াছিলাম। 31শে আগস্ট আজ আমরা পান্ডার রাজার সঙ্গে দেখা করিবার উদ্দেশ্যে রওনা হইলাম। রাজবাড়ির ফটকের কাছে যাইয়া তার অনুচরদের কাছে শুনিলাম যে রাজা মহাশয় তখনও ঘুমাইয়া আছেন। কাজেই কি আর করিব, আমাদের বাঁশের ছোট ছোট কুঁড়ে ঘরগুলি পোড়াইয়া ফেলিলাম। জিনিসপত্র সব গরুর গাড়ি বোঝাই করিয়া দিয়া রওনা করিয়া দিলাম। তারপর সকলে রওনা হইলাম। আমরা প্রায় 2 মাইল পথ চলিয়া আসিয়াছি। এমন সময় পান্ডারাজার একজন সৈন্যাধ্যক্ষ ছুটি আসিয়া বলিতে লাগিল, দিনগান আর চাকার নামে শপথ করে বলছি, তোমরা যদি এখনই ফিরে না যাও তাহলে 500 লোক এসে তোমাদের মাথা কেটে ফেলবে। আমরা তাহাকে বুঝাইয়া বলিতে যাইতেছিলাম, কিন্তু সে আমাদের কোনো কথাই শুনিল না। বলিল, খবরদার, যদি ওই নদীর কিনারা পর্যন্ত যাও তাহলে তোমাদের রক্ষে নেই, অমনি রাজার লোকেরা মেরে ফেলবে। দিনগান ও চাকা কাফরি জাতির মধ্যে খুব বীর ছিলেন, যেমন আমাদের দেশের ভীম ও গ্রিকদের হারকিউলিস। মহাবিপদ! আমরা ভাবিয়া দেখিলাম এখানে তাহাদের কথা মানিয়া চলাই ভালো। আমরা মাত্র 4 জন শ্বেতাঙ্গ। যদি এই দুর্দান্ত কাফরিরা 500-600 আসিয়া পড়ে তবে আত্মরক্ষা করিব কি রূপে? এজন্য আর কোনরূপ বাদ প্রতিবাদ না করিয়া তাহার সেই কাপ্তানের সঙ্গে ফিরিয়া চলিলাম পান্ডার রাজার বাড়ি।
আমাদের কাফরি অনুচরেরা তো এসব কথা শুনিয়া ভয়েই অস্থির। আমরা সকলে রাজবাড়ির প্রাঙ্গণের মধ্যে আসিয়া পৌঁছিলে দেখিলাম সত্য সত্যই পাণ্ডা রাজার অনুচরেরা তাহাদের তীর, ধনু, বল্লম ও অন্যান্য অস্ত্রশস্ত্রাদি লইয়া প্রস্তুত রহিয়াছে। তাহারা দলে ৫০০ কম হইবে না। আমরা সেখানে পৌঁছিবার খানিক পরেই রাজার মন্ত্রী লিকোয়াজি আসিয়া উপস্থিত হইল। ইহার কথা পূর্বেও উল্লেখ করিয়াছি। এই লোকটি বেশ ভালো, হাসি খুশি এবং সুবিবেচক। অল্প সময়ের মধ্যেই আমাদের সঙ্গে আপোষ হইয়া গেল। তবে আমরা যে পথে যাইবার সংকল্প করিয়াছিলাম তাহা আর হইল না। আমরা পাণ্ডা রাজ্যে শিকার করিবার অনুমতি পাইলাম। এবার হাতি শিকার করিবার উদ্দেশ্য লইয়াই বাহির হইয়াছিলাম, কিন্তু তাহা হইবে কিনা তাহাই হইল সন্দেহস্থল। আমাদের সঙ্গী মিস্টার ক্লিফটন রাজার সঙ্গে একবার দেখা করিতে চাহিলেন। তিনি সেই সঙ্গে বলিয়া পাঠাইয়াছিলেন যে, আমি তো রাজামশাইকে অনেক পুঁতি এবং কম্বল উপহার দিয়াছি। একবার যদি রাজামশাইয়ের সঙ্গে দেখা হয় তবে বড়ই আনন্দিত হইব। উত্তর আসিল, আমার সঙ্গে তার কি কথা আছে? আমি কি হাতি, বাঘ না মোষ যে আমার সঙ্গে দেখা করিতে চাইছে? রাজা মিস্টার হোয়াইট ও আমাদের সঙ্গের দোভাষীর সহিত মাত্র কথা বলিয়াছিলেন। ১ সেপ্টেম্বর আবার সেই পথ। শিকার করিতে বাহির হইয়াছি। এমন সময়ে একদল কাফরি ছেলের সঙ্গে দেখা হইল। তাহারা বলিল যে পাহাড়ের নিচে একপাল কৃষ্ণসার মৃগ চরিতে দেখিয়াছে। আমি মিস্টার এডমনস্টন এবং ক্লিফটনকে লইয়া সেদিকে ছুটিলাম। সত্য সত্যই একপাল কৃষ্ণসার মৃগ চরিতেছিল। আমরা তাহাদিগকে গুলি করিলাম বটে, কিন্তু একটি হরিণের গায়েও আমাদের গুলি লাগিল না। তাহারা আমাদের চোখের সম্মুখেই অতি দ্রুত পলায়ন করিল। পাণ্ডাতে আমরা একসঙ্গে কয়েকটি শিকারী দল এবং ব্যবসায়ী দল মিলিত হইয়াছিলাম। একটি শিলাকীর্ণ পাহাড়ের নিচে আমরা তাঁবু গাড়িয়া দলে দলে শিকারে বাহির হইতাম। ৭ সেপ্টেম্বর আজ কাফরিরা বলিল যে কয়েক মাইল দূরে একপাল হাতি দেখা গিয়াছে। কথাটা আমাদের সকলের কাছেই খুব ভালো লাগিল। ২ জন হোটেনটোট ও ২ জন কাফরি অনুচর সঙ্গে লইয়া সেদিকে রওনা হইলাম। পথে এক পশলা বৃষ্টি পাইলাম। রাত্রিতে একটা গাছের নিচে উন্মুক্ত নীল আকাশের নিচে শুইয়া রাত কাটাইলাম। সকালবেলা চলিতে আরম্ভ করিলাম। পথ অতি বিশ্রী, মাথার সমান উঁচু জঙ্গল, কাটা বন, এক পা চলা দুঃসাধ্য। কাফরিরা জঙ্গল কাটিয়া খানিকটা পরিষ্কার করিলেই দেখিতে পাইলাম প্রায় ২০০ গজ দূরে ৩টি গণ্ডার, একপাল কৃষ্ণসার মৃগ এবং একপাল মহিষ চরিতেছে। দেখিয়া আনন্দ হইল, কিন্তু একা শিকার করিতে অগ্রসর হওয়া সঙ্গত মনে হইল না। আমার কুকুরগুলি সঙ্গেই আসিয়াছিল। আমি ২ জন কাফরিকে তাঁবুতে এখানকার শিকারের বিষয় জানাইয়া পাঠাইয়া দিলাম। সারা রাত্রি ছোট একটা পাহাড়ের নিচে গোটা ২ বড় গাছের তলায় চারিদিকে আগুন জ্বালিয়া রাত কাটাইলাম। সারা রাত্রি সিংহের ও বাঘের গর্জন, নেকড়ে বাঘের লাফালাফি দাপাদাপিতে ১ মিনিটের জন্য ঘুমাইতে পারি নাই। আর এমন অবস্থায় যে নিদ্রা যাওয়াও নিরাপদ নহে তাহা না বলিলেও চলে। পরদিন শিকারের সঙ্গীরা সকলে পৌঁছিলেন, কিন্তু এই ভীষণ বনের পারিপার্শ্বিক অবস্থা দেখিয়া তাহারা ঠিক করিলেন যে এই বনে শিকার করা নিরাপদ হইবে না। কখন কোন দিক হইতে এইসব হিংস্রজন্তু আসিয়া আক্রমণ করিবে তাহার তো কোনো ঠিক নাই। কাজেই এইরূপ বিপজ্জনক স্থানে শিকার হইতে নিরস্ত থাকাই ভালো। আবার সকলে তাঁবুতে ফিরিয়া আসিলাম। ১২ সেপ্টেম্বর আজ আমাদের দল ভাঙিয়া গেল। কেহ গেলেন ব্যবসা করিতে, কেহ গেলেন শিকারের জন্য। আমিও ক্লিফটন একসঙ্গে রহিয়া গেলাম। আমরা পরদিন সকালবেলা অন্য পথ ধরিলাম। আমার কাফরি অনুচরেরা হল্লা করিতে করিতে পথ চলিল। পথে যে স্থানে বিশ্রাম করিলাম সেখানে দেখিলাম কাফরিরা কাঠ দিয়া অগ্নি উৎপাদন করিতেছে। আমি এইভাবে অগ্নি উৎপাদন করিতে আর কখনো দেখি নাই। তাহাদের এই অগ্নি উৎপাদনের কৌশল আয়ত্ত করিয়া লইলাম। ১৫ সেপ্টেম্বর আমরা অনেকগুলি কাফরি পুরুষ ও স্ত্রীলোক সঙ্গে লইয়া আবার যাত্রা আরম্ভ করিলাম। কাল রাত্রিতে আমাদের তাঁবু হইতে হঠাৎ সম্পূর্ণ অতর্কিতভাবে একটা সিংহ আসিয়া একটি ষাঁড়কে লইয়া গিয়াছিল। এমন চুপি চুপি সিংহ মহাশয় এ কাজটি সারিয়াছিলেন যে সে যে কিভাবে কেমন করিয়া আসিল তাহার কিছুই আমরা জানিতেই পারি নাই। পশুরাজের বাহাদুরি আছে বই কি। ২টি পাশাপাশি পাহাড়ের মধ্য দিয়া আমরা চলিতেছিলাম। সৌভাগ্যক্রমে এ পাহাড় ২টি
তেমন বন্ধুরও নয়, শিলাকীর্ণও নয়, বেশ সবুজ শ্রীমণ্ডিত ছিল। যাইতে যাইতে হঠাৎ পথের পাশে নজর পড়িল একটা মহিষের ওপর। মহিষটা এক পাহাড়ের গা হইতে অন্য পাহাড়ের গায়ে লাফাইয়া পড়িয়াছিল। আমি অমনি তাহাকে গুলি করিলাম, কিন্তু গুলিটি তাহার গায়ে লাগিল না। ওই দুর্দান্ত বুনো মহিষটা তখন তাড়াতাড়ি আমাদের পথের সম্মুখ দিয়া ছুটিতে লাগিল। আমি এবং মিস্টার ক্লিফটন ছুটিলাম তাহার পিছু পিছু, কিন্তু একবার এদিকে একবার ওদিকে সে এমন দ্রুত ছুটিতেছিল যে আমরা কিছুতেই তাহার অনুসরণ করিতে পারিলাম না। একবার হোঁচট খাইয়া পড়িয়া গেলাম, হাঁটুতে বেজায় আঘাত পাইলাম, গায়ের জামাটা একেবারে ছিঁড়িয়া গেল। মিস্টার ক্লিফটনের অবস্থাও তাই। আমি বন্দুক ঠিক করিয়া গুলি করিবার পূর্বেই মিস্টার ক্লিফটন 2 বার গুলি করিয়াছিলেন, কিন্তু একটি গুলিও তাহার গায়ে লাগিল না। আমার কাছে মাত্র একটি গুলি ছিল, সেই গুলিটি নষ্ট করিতে আর সাহস হইল না। আমরা এই দুর্দান্ত বুনো মহিষের পিছনে পিছনে প্রায় 8 মাইল পথ চলিয়া আসিয়াছিলাম। 26শে সেপ্টেম্বর। আমাদের কাছে আজ 15 জন জুলু আসিল। আমরা তাহাদিগকে দলে টানিয়া লইলাম। তাহাদের দেশে চলিয়াছি, কাজেই তাহাদিগকে সঙ্গে রাখা ভালো। আজ অনেকটা পথ চলিলাম, কিন্তু কোনো শিকারের দেখা মিলিল না। অপরাহ্ন সময়ে একপাল মহিষ দেখিলাম। মহিষের পালটা অনেক দূরে ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে এ পথে একটি নিঃসঙ্গ মহিষ শাবককে পাইয়া সহজেই তাহাকে মারিয়া ফেলিলাম। কাফরিরা মনের আনন্দে নিহত মহিষ শাবকটিকে লইয়া চলিল। সন্ধ্যার একটু পূর্বে একটি ছোট পাহাড়ের ওপর আমরা শিবির সংস্থাপন করিলাম। পাহাড়টির উপরিভাগটা ছিল সমতল ও তৃণমণ্ডিত। চারিদিকে কয়েকটি বড় বড় গাছও ছিল, কিন্তু পাহাড়ের নিচের দিকে ছিল ভীষণ দুর্বেদ্য অরণ্যানী। রাত্রিটা এখানে কাটানোই স্থির করিলাম। পরের দিন কোথাও বাহির হইতে পারিলাম না। সারাদিন বৃষ্টি হইল। রাত্রিতে নেকড়ে বাঘের সাড়া পাইলাম। 29শে সেপ্টেম্বর। রাত্রিতে একটা ষাঁড়ের আর্তনাদে এবং কুকুরের বিকট চিৎকারে ঘুম ভাঙিয়া গেল। তখন প্রায় দ্বীপ্রহর রাত্রি হইবে। গভীর অন্ধকার, টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। আমি তাড়াতাড়ি মিস্টার ক্লিফটনের দুমুখ রাইফেল বন্দুকটি লইয়া বাহিরে আসিলাম। সেই অন্ধকারের মধ্যে দেখিতে পাইলাম গারোয়ান তাহার অস্থায়ী ঘরের কাছে বসিয়া আছে। যে দিক হইতে ষাঁড়টার আর্তনাদ আসিতেছিল আমি সেদিকে ছুটিলাম, কিন্তু অল্পক্ষণ পরেই ষাঁড়টার আর কোনো সাড়া পাওয়া গেল না। সেই সময়েই একসঙ্গে 3-4টা সিংহের ভয়ঙ্কর গর্জন শুনিতে পাইলাম। অন্ধকারের দরুন তাহাদের দেখিতে পাইতেছিলাম না, কিন্তু এইরূপ অবস্থায় একেবারে চুপ করিয়া থাকাও তো চলে না। কি জানি কখন সিংহগুলি এই অন্ধকারের মধ্যে আসিয়া আমাদের আক্রমণ করে। কাজেই যে দিক হইতে সিংহের গর্জন শোনা যাইতেছিল সেই দিকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িলাম। আমাদের গারোয়ান দিজা এতক্ষণ বন্দুক হাতে করিয়াও স্তম্ভিতের মতো বসিয়াছিল। এইবার সেও আমার দেখা দেখি গুলি করিল, কিন্তু তবু সিংহের ভীষণ গর্জন নিবৃত্ত হইল না। আমি অনির্দিষ্টভাবে গুলি ছুড়িতে লাগিলাম, কিন্তু এবারেও কোনো ফল হইল না। ভাবিয়া দেখিলাম সিংহেরা দলে ভারী, বুঝিবা গুলি করিয়া ভালো করি নাই। এইরূপ ভাবিতে বোধহয় 1 মিনিটের বেশি সময় যায় নাই। এমন সময় হঠাৎ একটা সিংহ এমন অতর্কিতভাবে আসিয়া আমার কাছে লাফাইয়া পড়িল যে আমি ডিগবাজি খাইতে খাইতে পিছু হটিয়া আমার তাঁবুর কাছে আসিলাম। বন্দুকের নলটা ভিজা মাটির মধ্যে আটকাইয়া গেল। কাফরিরা গোলমাল ও হইচই করিয়া কেউ বা গাছের উপর উঠিল, কেউ বা ঘরের মধ্যে ঢুকিল। আমি তো নিরুপায় হইয়া পূর্বেই তাঁবুর ভিতরে আসিয়াছিলাম। সিংহেরা মনের আনন্দে তাঁবু হইতে ছাগল, ভেড়া ও 2-1টি গরু লইয়া চলিয়া গেল। দুর্ভাগ্যের বিষয়, আমরা ইহার কোনো প্রতিকার করিতে পারিলাম না। কিছু পরে কাফরিরা মশাল জ্বালিল, কিন্তু সিংহেরা তখন কোথায় কোন নিবিড় বনে অন্ধকারের মধ্যে অদৃশ্য হইয়া মনের সুখে শিকারের মাংস খাইতেছে তাহার আর সন্ধান করিবে কে? কাফরিরা বলিল যে এই দলে 5টা সিংহ ছিল। আমি একটু প্রকৃতিস্থ হইয়া আবার 2-4টি গুলি করিলাম। তারপর সকলে মিলিয়া রাত্রিটা জাগিয়াই কাটাইলাম। সকালবেলা কম্বল গায়ে দিয়া শুইয়া পড়িলাম। আজিও আকাশ মেঘাচ্ছন্ন এবং খুব জোরে বৃষ্টি পড়িতেছিল। কতক্ষণ শুইয়াছিলাম জানি না। হঠাৎ গুলির শব্দে, কাফরিদের চিৎকারে ও মিস্টার ক্লিফটনের আহ্বানে ঘুম ভাঙিয়া গেল। জাগিয়া শুনিলাম যে আমাদের গারোয়ান দিজা গুলি করিয়া একটা সিংহ মারিয়াছে।
মহা আনন্দে বিছানা হইতে লাফাইয়া উঠিলাম এবং আমরা তৎক্ষণাৎ সেখানে যাইয়া দেখিলাম সত্য সত্যই একটা সিংহী মারা পড়িয়াছে। সিংহীটি যেখানে পড়িয়াছে তার একটু দূরে একজন কাফরি চাষার বাড়ি। সেদিন রাত্রিতে সে বাড়িতে একটিও পুরুষ ছিল না, ছিল শুধু একটি বৃদ্ধা স্ত্রীলোক। বৃদ্ধা স্ত্রীলোকটি সারা রাত্রি কুটিরের দরজায় বসিয়া রাত কাটাইয়াছে। সিংহের গর্জনে সে এতটুকুও ভয় পায় নাই। অদ্ভুত বলিতে হইবে বই কি। আজ সকালে শুনিলাম মিস্টার হোয়াইট কাফরি সর্দার উমকোপের ওখানে আসিয়াছেন। এই কথা শুনিয়া অত্যন্ত আনন্দ হইল। আমি এবং মিস্টার ক্লিফটন 5 মাইল দূরে সেই কাফরি সর্দারের বাড়ি গেলাম। সেখানে যাইয়া মিস্টার হোয়াইটের কাছে শুনিলাম যে তাহাদের এ যাত্রার ফল ভালো হয় নাই। পথে 8টি ষাঁড় মারা গিয়াছে, বাকিগুলির পীড়া হইয়াছে, 2টি কুকুর বাঘে খাইয়াছে, আর শিকার কিছুই হয় নাই। মিস্টার হোয়াইটকে আমাদের সঙ্গে যোগ দিবার জন্য অনেক অনুরোধ করিলাম, কিন্তু তিনি রাজি হইলেন না। আমরা তাহার নিকট হইতে কয়েকখানি কম্বল চাহিয়া আনিলাম। কাল রাত্রিতে সিংহগুলি যে ষাঁড়টিকে মারিয়াছিল, আমাদের গুলি করার দরুন আর কিছু না হোক তাহারা ষাঁড়টাকে লইয়া যাইতে পারে নাই। ভাবিলাম যে আজ নিশ্চয়ই তাহারা এই ষাঁড়টাকে লইতে আসিবে। কাজেই আমরা কাফরি দিগকে দিয়া ওই মৃত জানোয়ারটাকে এমন একটা জায়গায় রাখিয়া দিলাম যেখানে সিংহ আসিলে তাহাদিগকে লক্ষ্য করিয়া গুলি করিবার সুযোগ পাওয়া যাইতে পারে। সেইরূপ ব্যবস্থা করিয়া আমরা গরুর গাড়িগুলি মণ্ডলাকারে সাজাইয়া তাহার ভিতরে ষাঁড়, গরু, বাছুর ও ভেড়া ছাগলগুলিকে রাখিয়া দিলাম, যেন এই ব্যূহ ভেদ করিয়া সিংহ আসিতে না পারে। সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গেই আমরা ওই ব্যূহের মধ্যে যাইয়া বসিয়া রহিলাম। আমাদের অনুমান মিথ্যা হইল না। সন্ধ্যার একটু পরেই দেখিতে পাইলাম যে একটা সিংহ মৃত ষাঁড়টার কাছে আসিল। যেমন দেখিলাম অমনি তাহাকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িলাম। সিংহটা গুলি খাইয়া মস্ত বড় একটা লাফ দিয়া আমাদের এই ব্যূহের কাছে আসিয়া পড়িল। বোধ হয় আমাদের শকট ব্যূহ হইতে 7-8 গজ মাত্র দূরে হইবে। তারপর সে যে হঠাৎ কোথায় অদৃশ্য হইল বুঝিতে পারিলাম না। আমরা আর তাহাকে দেখিতে পাইলাম না। সকলেই পুনরায় গুলি করিবার সুযোগ খুঁজিতেছিলাম, কিন্তু সে রাত্রিতে আর সিংহের কোনো খোঁজই মিলিল না। 1 অক্টোবর। আজ প্রত্যুষে আহত সিংহের সন্ধানে বাহির হইলাম, কিন্তু কোথাও তাহার সন্ধান পাওয়া গেল না। আমরা সেই যে সিংহটা শিকার করিয়াছিলাম তাহার চামড়া খুলিয়া লইলাম। কি আশ্চর্য! আজ রাত্রিতে অত বড় সতর্ক থাকা সত্ত্বেও আমাদের 3টি ষাঁড় কেমন করিয়া যে সিংহের মুখে গেল তাহা বুঝিতে পারিলাম না। আমার কাফরি ভৃত্য জ্যাকব বলিল যে আমরা যখন তাঁবুর ভিতর খাওয়া দাওয়া করিতেছিলাম সেই সুযোগে সিংহ মহাশয়রা চুপি চুপি আসিয়া এই কাণ্ডটি করিয়া গিয়াছেন। এখানে থাকাটা আর সঙ্গত মনে করিলাম না। সেদিনই সন্ধ্যার সময় এখান হইতে কয়েক মাইল দূরবর্তী একটা কাফরি পল্লীতে চলিয়া গেলাম। কি আশ্চর্য! আজ রাত্রিতে এখানেও আসিয়া সিংহেরা হানা দিল। আমরা প্রথমটায় নেকড়ে বাঘ মনে করিয়াছিলাম। হোপফুল ও ফ্লাই কুকুরের চিৎকারে বুঝিতে পারি নাই পশুরাজি আবার আমাদের দুয়ারে হানা দিয়াছেন। আমি অস্পষ্ট আলোকের মধ্য দিয়া সিংহটাকে দেখিতে পাইলাম। খানিক পরে সিংহটা আমাদের তাঁবু ঘেঁষিয়া চলিয়া গেল। তাঁবুর দড়িগুলি ছিঁড়িয়া যাইবার মতো হইয়াছিল। সারা রাত্রি তাঁবুর ভিতরে মোমবাতি জ্বালাইয়া রাখিলাম। আমরা একবার সকালবেলার দিকে সিংহটাকে গুলি করিবার সুযোগ পাইয়াছিলাম, কিন্তু মিস্টার ক্লিফটন দলের সকলকে সিংহের প্রতি গুলি করিতে বারণ করিয়াছিলেন, এই ভয়ে পাছে সিংহেরা দলবদ্ধ হইয়া আসিয়া আমাদের তাঁবু আক্রমণ করে, তাহা হইলে যে ভয়ানক বিপদ ঘটিবে। পরদিন সকালবেলা আমি আমার কাফরি ভৃত্যকে লইয়া শিকার করিতে বাহির হইয়াছিলাম, কিন্তু তেমন শিকার মিলিল না। কতকগুলি ভারুই পাখি শিকার করিয়া আনিলাম। এই পাখির মাংস খাইতে খুব ভালো। কাজেই আমাদের মধ্যাহ্ন ভোজনটা বেশ তৃপ্তির সঙ্গে হইয়াছিল। বিকেলবেলা আমাদের তাঁবুতে একজন জুলু সওদাগর আসিয়াছিল। তাহার কাছ হইতে মিস্টার ক্লিফটন 3টি ষাঁড় কিনিলেন। সন্ধ্যাটা বেশ কাটিল। জুলু সর্দারের কাছে শুনিতে পাইলাম রুশের সঙ্গে শীঘ্রই ইংরেজ ও ফরাসির যুদ্ধ বাধিবে। 19 অক্টোবর। সকালবেলা প্রাতরাশ সারিয়া আমি ও মিস্টার ক্লিফটন এদেশীয় কৃষ্ণসার মৃগ শিকার করিতে বাহির হইলাম। বলা বাহুল্য যে আমাদের পশ্চাৎ পশ্চাৎ গাড়ি বোঝাই তাঁবু ও সমুদয় মালপত্র আসিতেছিল। আমরা একটা উঁচু পাহাড়ের উপরে উঠিলে পরে
খুব দূরে একপাল কৃষ্ণসার মৃগ দেখিতে পাইলাম। আমরা দুইজনে অতি দ্রুত পাহাড়ের নিচে নামিয়া আসিলাম। সৌভাগ্যবশত এই পাহাড়ের পথ বেশ ভালো ছিল, তারপর বাতাসও ছিল অনুকূল। এজন্যই পাহাড়ের ওপর হইতে নামিতে কোনো অসুবিধা হয় নাই। এ দেশের কৃষ্ণসার মৃগগুলি নেহাত শিষ্ট শান্ত সুবোধ বালক নহে। সময় সময় ইহারা প্রাণের মায়া পরিত্যাগ করিয়া আক্রমণকারীর দিকে অতিবেগে ছুটিয়া আসে। আমি অতিবেগে ঘোড়া ছুটাইয়া দিয়া উহাদের কাছ হইতে মাত্র 50 গজ দূরে আসিয়া পড়িয়াছিলাম। মিস্টার ক্লিফটনও সঙ্গে সঙ্গে আসিয়াছিলেন। আমরা গুলি করিলাম বটে, কিন্তু মৃগগুলি দলভ্রষ্ট হইয়া এদিকে ওদিকে ছুটাছুটি করায় লক্ষ্য ব্যর্থ হইল। একটি বড় রকমের হরিণ পাহাড়ের পাশ দিয়া যে নদীটি প্রবাহিত ছিল সেদিকে ছুটিয়া চলিল। আমি একটা গুলি করিলাম। গুলিটা লেজের নিচ দিয়া চলিয়া গেল। আমি পেছনে ছুটিতে লাগিলাম। যেমন নদীর কিনারার কাছে আসিয়াছি, অমনি তাহার বুকের দিকে লক্ষ্য করিয়া গুলি করিলাম। গুলিটা ফুসফুসের মধ্য দিয়া গিয়াছিল। বাস, খতম। হরিণটি নদীর পাড়ে পড়িয়া গেল। আমার মনে আজ এই শিকার করিয়া খুবই আনন্দ হইল। হরিণটা বেশ বড় ছিল। ইহার দৈর্ঘ্য ছিল প্রায় 10 ফিট। কাফরিরা ঘণ্টাখানেক পরে হরিণটা লইয়া তাঁবুতে আসিল। রাত্রিতে আগুন জ্বালিয়া হল্লা করিয়া হরিণের মাংস খাইয়া তাহারা খুবই মাতামাতি করিল। 27 অক্টোবর। আজ মিস্টার জর্জ স্যাডওয়েল নামে একজন শিকারীর সঙ্গে পথে দেখা হইল। তিনি 150টা জলহস্তী 91টা হাতি শিকার করিয়াছেন বলিলেন। তাহার শিকারের বাহাদুরি আছে বলিতে হইবে। আমরা ডারবান শহরে ফিরিয়া আসিলাম। শিকারের পথে এক সময়ে যাহাদের সঙ্গে বন্ধুত্ব হইয়াছিল, জীবনে তাহাদের অনেকের সঙ্গেই আর কখনো দেখা হয় নাই। শিকারীর জীবন যে কিরূপ বিপদসংকুল তাহা আমার এই বিবরণ পড়িয়াই বুঝিতে পারিতেছ। সময় সময়ে বিপজ্জনক হইলেও এইরূপ এক জায়গা হইতে অন্য জায়গায় অনির্দিষ্টভাবে যাতায়াত, সব বিষয়েই একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন অন্যের পক্ষে কেমন লাগিবে জানি না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগিতেছিল। আমি সে যাত্রায় অন্যান্য সঙ্গীদের সঙ্গ ছাড়িয়া কিছুদিনের জন্য নেটালে আসিয়াছিলাম। এখান হইতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনিয়া লইয়া আবার শিকার করিবার উদ্যোগ আয়োজন করিতে প্রবৃত্ত হইলাম। 15 এপ্রিল 1854 খ্রিস্টাব্দ। আজ ঘোড়ায় চড়িয়া 3 জন কাফরি ভৃত্য সঙ্গে লইয়া টুগেলার দিকে চলিলাম। কয়েকটা দিন মিস্টার এডমনস্টনের ওখানে থাকিব স্থির করিয়াছিলাম। আমি পূর্বে খবর পাইয়াছিলাম যে মিস্টার এডমনস্টন আমার জন্য মাতাকুলা নদীর ধারে অপেক্ষা করিতেছেন। আমি তাহার উদ্দেশ্যেই রওনা হইলাম। পথে এক বন্ধুর তাঁবুতে রাত্রিযাপন করিলাম। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আবার রওনা হইলাম। কি বিশ্রী পথ! ঝোপ জঙ্গলে ভরা আর উঁচু নিচু, পদে পদে বিপদের আশঙ্কা। সেদিন খানিক দূর যাইয়া পথ হারাইয়া ফেলায় একটা কাফরি পল্লীতে রাত্রিযাপন করিলাম। অনেক কষ্টে তার পরের দিন বন্ধুর তাঁবুতে আসিয়া শুনিলাম বন্ধুবর স্থানান্তরে চলিয়া গিয়াছেন। ভাবিয়াছিলাম এখানে খাদ্য জুটিবে, কিন্তু তাহার হইল না। কোনো প্রকারে নিজের খাবার জোগাড় করিয়া লইলাম। আমি এখানে পৌঁছিবার 2 দিন পরেই আমার কাফরি অনুচরেরা জিনিসপত্র, সাজ সরঞ্জাম ইত্যাদি লইয়া আসিল। কাজেই আমি আরও কয়েক মাইল দূরবর্তী স্থানে যাইয়া তাঁবু গাড়িলাম। এই তাঁবুর সংস্থানটি অতি সুন্দর হইয়াছিল। তাঁবুর পশ্চাতে শ্যামল পর্বতশ্রেণী, সম্মুখে ডানদিকে বিস্তৃত মাঠ, বাম দিকে একটি প্রশস্ত ঝিল, আর সম্মুখে নদী। কয়দিন গ্রামের লোকদের কাছ হইতে সব সংবাদ সংগ্রহ করিতেছিলাম। কোথায় হাতি পাওয়া যায়, এখানকার কাফরিপল্লী হইতে এক প্রকার ফল সংগ্রহ করিলাম। সেই ফলের নাম আম্বুক, বেশ সুস্বাদু ফল। একদিন বিকেলবেলা চুপচাপ বসিয়া একখানা ভ্রমণ কাহিনীর বই পড়িতেছি। এমন সময় দূরে 4 জন শ্বেতাঙ্গকে এদিকে আসিতে দেখিলাম। তাহাদের সঙ্গে কতকগুলি গরুর গাড়ি, অনেক কাফরি এবং জুলু ভৃত্য, মজুর ও গারোয়ান। তাহারা নিকটে আসিলে পর মিস্টার হোয়াইট, মিস্টার হ্যারিস, মিস্টার স্টিল প্রভৃতিকে দেখিয়া অত্যন্ত আনন্দ হইল। নদীর তীরে মাঠের ওপর সারি সারি তাঁবু পড়িল। কাফরিরা সাময়িকভাবে সারি সারি কুঁড়েঘর তৈয়ারি করিয়া লইল। 30 এপ্রিল। আকাশ মেঘাচ্ছন্ন। কিভাবে সময় কাটাইব তাহাই কেবল ভাবিতেছিলাম। সারাদিন ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িতে লাগিল। দুপুরবেলা এক কাতলি জল গরম করিয়া
সকলে মিলিয়া কাফি প্রস্তুত করিয়া খাইলাম। পরের দিনেও সমানভাবে বৃষ্টি পড়িতে লাগিল। তাঁবুর ভিতরে জল পড়িতে লাগিল। আমিও মিস্টার হ্যারিস এক তাঁবুতে ছিলাম। আমাদের অবস্থা একেবারে শোচনীয়তর হইয়াছিল। আমরা তাঁবুর ভিতর মাটির মধ্যে একটা নর্দমা কাটিয়া দিয়া জল বাহির করিয়া দিলাম। দুর্ভাগ্য এমনই যে তাঁবুর মধ্যে জ্বালানি কাঠ একেবারেই ছিল না। আমাদের অনুচরেরা এই দুর্দিনে খোলা মাঠের মধ্যে নদীর পাড়ে থাকিতে না পারিয়া নিকটবর্তী কাফরিপল্লীতে যাইয়া আশ্রয় লইয়াছিল। এইরূপ অবস্থায় তাহাদের কোনো প্রকারেই দোষ দেওয়া যাইতে পারে না। এইভাবে 4-5 দিন তাঁবুতেই কাটাইতে হইল। 7ই মে তারিখের কথা বলিতেছি। আকাশ পরিষ্কার হইয়া গিয়াছে। চুপ করিয়া বসিয়া থাকা আর চলে না। তাই বাহির হইয়া নদীর পাড় দিয়া যাইতে চাইতে এক ঝাঁক হাঁস দেখিতে পাইলাম। ইহাদের পালকে সোনালি আভা আছে বলিয়া ইহাদিগকে বলে সোনার হাঁস বা গোল্ডেন গুজ। আমি অনেকগুলি এই হাঁস মারিলাম। আজ বড় শীত। কয়েকদিন বৃষ্টির পর সূর্য উঠিলে কি হইবে, কনকনে হাওয়ার জন্য হাড় শুদ্ধ কাঁপিতেছিল। হাঁসগুলি কোমরবন্ধে ঝুলাইয়া লইয়া তাঁবুতে ফিরিয়া যাইতেছি। এমন সময় গ্রামের মধ্য হইতে একটি বালকের করুণ আর্তনাদ শুনিতে পাইয়া গ্রামে প্রবেশ করিলাম। গ্রামের মধ্যে একটি কাফরি চাষার বাড়িতে যাইয়া এক অদ্ভুত কাণ্ড দেখিলাম। একটি 10 বছরের কাফরি বালককে মাটির ভিতর শোয়াইয়া রাখিয়া একজন কাফরি ওঝা একটা আগুনের হাড়ির ভিতর পা রাখিয়া সেই উত্তপ্ত পা দিয়া ওই হতভাগ্য বালকের বুকে ও পিঠে ঘষিতেছিল। কাফরিদের পায়ের তলাটা এত পুরু থাকে যে তাহাদের কোনরূপ স্পর্শানুভূতি থাকে না। উহাদের পায়ের চামড়া গরুর খুরের মতো শক্ত থাকে। আমি তাহাকে এইরূপভাবে বালককে পীড়ন করিতে নিষেধ করিলাম, কিন্তু কে কাহার কথা শোনে? গ্রামের পুরুষ ও স্ত্রীলোকেরা সকলে আসিয়া এই অমানসিক কার্য করিতে দেখিয়াও আনন্দ প্রকাশ করিতেছিল। আমি এই কাফরিদের গ্রামে থাকিতে একটি অতি বৃহদাকার ঈগল পাখি মারিয়াছিলাম। নদীর পারে পারে অনেক গিনি ফাউলও চড়িতেছিল। তাহাদের অনেকগুলি শিকার করিয়াছিলাম, কিন্তু আমার তো এইবার জন্য শিকারে আসা নয়। একদিন অতি প্রত্যুষে 2 জন জুলুকের সঙ্গে লইয়া পোনগোলা নামক অঞ্চলের দিকে রওনা হইলাম। তাহারা আমার কাপড় জামা সামান্য সামান্য জিনিসপত্র সঙ্গে লইয়া চলিল। আমি এই কাফরি গ্রামের সর্দারের স্ত্রী কোজি কাজীর জিম্মায় গাড়ি, তাঁবু ও অন্যান্য জিনিসপত্র রাখিয়া 2 জন মোটবাহী অনুচর এবং 2 জন শিক্ষিত কাফরি শিকারী লইয়া হাতি শিকারে বাহির হইলাম। আমার সঙ্গে মজুরদের এই চুক্তি হইয়াছিল যে যদি আমি হাতি শিকার করিতে পারি, তাহা হইলে তাহারা উহার চর্বি পাইবে। পথে চলিতে চলিতে আরও একজন কাফরি আমাদের সঙ্গী হইল। আমি বেশি লোক সঙ্গে লইবার পক্ষপাতী ছিলাম না। 2 জন লোক হইলেই বেশ হইত, কিন্তু একেবারে 7-8 জন হইয়া পড়িল। এই পথে 4-5 মাইল দূরে দূরেই এক একটি কাফরি পল্লী ছিল। গ্রামের বাহিরে কোনো একটা কুঁড়ে ঘরে মাদুর বিছাইয়া রাত্রিতে ল্যাম্প জ্বালিয়া বই পড়িতাম। ইঁদুরেরা রাত্রিতে বড়ই উপদ্রব করিত। আমার সঙ্গে খাদ্য হিসেবে প্রচুর পরিমাণে মাংস থাকিত বলিয়াই উপদ্রব বেশি হইত। পরের দিন সকালবেলা ঘরের কাছে বসিয়া আছি, এমন সময় দেখিলাম দূর মাঠের মধ্য দিয়া 3টি সিংহ যাইতেছে। আমি এই সিংহ 3টিকে শিকার করিতে উৎসুক হইলাম, কিন্তু আমার সঙ্গী বলিল, শিকার করে তো কোনো লাভ হবে না, আর শিকার করিয়া ওই সিংহটিকেই বা কোথায় রাখিব? কথাটা বেশ মনে লাগিল। আমরা পথে ইয়মকুশি নামে একটি নদী পার হইলাম। নদীর জল স্বচ্ছ ও শীতল। 2 দিকে তরুশ্রেণী ছায়া করিয়া বহুদূর পর্যন্ত চলিয়া গিয়াছে। এখানে নদীর পারে একটি হাট বসিয়াছিল। সেখান হইতে কয়েকটা মুরগি, ডিম, ভালো চাউল, মাদুর এইসব কিনিয়া লইলাম। কাফরিরা কৃষিকার্যে দক্ষ। এদেশের রাঙা আলু, পেঁপে প্রভৃতি খুব বড় হয় এবং সুখাদ্যও বটে। নদীর জলে রাজহাঁস, সারস ও বক চড়িতেছিল। বিরাট দেহ জলহস্তী ও কুমিরেরা নির্ভীকভাবে ইতস্তত সঞ্চরণ করিতেছিল। এইভাবে পোনগোলা যাইবার পথে একটি কাফরি পল্লীতে রাত্রি কাটাইলাম এবং যে নৌকাতে আসিয়াছিলাম সেই নৌকাখানি বিদায় দিলাম। অতি প্রত্যুষে পোনগোলা লক্ষ্য করিয়া রওনা হইলাম। 2 দিকে বিস্তৃত প্রান্তর। এই প্রান্তরে ঝোপঝাড় খুব বেশি। মাঝে মাঝে 7-8 ফিট কিংবা স্থানে স্থানে তাহার চেয়েও অনেক বেশি গভীর গর্ত দেখিতে পাইতেছিলাম। এই গর্তগুলি ডালপালা দিয়া ঢাকিয়া রাখে। তারপর কোনো জন্তু জানোয়ার যাইবার সময় উহার মধ্যে পড়িয়া প্রাণ হারায়।
আমরা প্রায় 10-12 মাইল পথ পার হইয়াছি। এমন সময় আমার সঙ্গী কাফরিরা চিৎকার করিয়া উঠিল, নানসি ইনথবু, অর্থাৎ ওই দেখো হাতি, ওই দেখো হাতি। আমি দেখিলাম প্রায় 3 মাইল বা 1 মাইল দূরে একটা প্রকাণ্ড হাতি যাইতেছে। আমি তো ইহাই চাহিতেছিলাম। আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। আমি 24টা বুলেট, 2টি বন্দুক, 2 ফ্লাস্ক বারুদ এবং কতকগুলি ক্যাপ সঙ্গে লইলাম। আমি ভাবিতে পারি নাই যে এইরূপ সম্পূর্ণ আকস্মিকভাবে হাতির দর্শন মিলিবে। ভাবিলাম, যখন দর্শন মিলিয়াছে তখন একবার শিকার করিতে চেষ্টা করিবই। এইভাবে যখন সব প্রস্তুত, তখন চাহিয়া দেখিলাম একটি তো নয়, প্রায় 15টি হাতি একটির পর একটি এইভাবে সার বাঁধিয়া চলিয়াছে। একটি হাতির লম্বা বড় বড় দাঁত 2টি দেখা যাইতেছিল। আমি ভাবিলাম, যে করিয়াই হোক এই দাঁত 2টি সংগ্রহ করিব। সঙ্গে আর কেহই নাই। একা হাতি শিকারের ন্যায় দুঃসাহসিক কার্যে প্রবৃত্ত হইব। এদিকে হাতি যখন প্রায় 100 গজ মাত্র দূরে আসিয়া পড়িয়াছে, এমন সময় আমার গাইড বা পথপ্রদর্শক আমাতঙ্গা আর 1 পাও অগ্রসর হইতে চাহিল না। তাই তো, কি বিপদ! একা এই দুঃসাহসিক কার্য করিব। আমার একটু দুর্বলতা আসিল। ওদিকে গাছের ডাল ভাঙিয়া চারিদিক তছনছ করিয়া হাতির দল চলিতে লাগিল। আমার লক্ষ্য ছিল সেই দাঁতওয়ালা বড় হাতিটি, কিন্তু সেটিকে আর কিছু পরে দেখিতে পাইলাম না। প্রায় 30 গজ মাত্র দূরে যখন আসিয়াছি, তখন আমার কুকুর ফ্লাই ঘন ঘন চিৎকার করিতে লাগিল। ঘেউ ঘেউ শব্দ শুনিয়াই হাতিগুলি বেগে চলিয়া গেল। আমি ইহাদের পশ্চাৎ পশ্চাৎ প্রায় 6 মাইল পর্যন্ত দৌড়াইয়াছিলাম। এই সময়ের মধ্যে মাত্র একটি গুলি করিয়াছিলাম, কিন্তু গুলি লাগিল না। হস্তিযুথ নিরাপদে পলায়ন করিল। আমি অনেক শিকার করিয়াছি, কিন্তু পোনগোলা যাইবার পথে এই যে হাতি শিকার করিবার সুযোগ পাইয়া যে আনন্দ হইয়াছিল, তাহার সহিত অন্য কিছুরই তুলনা হইতে পারে না। শিকার করিতে পারি নাই বলিয়া কোনো দুঃখ হয় নাই। সুযোগ পাইবার আনন্দেই আমি উল্লসিত হইয়াছিলাম। আমি হাতির পিছনে ছুটিয়া মৃতপ্রায় হইয়াছিলাম। সারাদিন 1 ফোঁটা জলও পান করি নাই। এইভাবে পোনগোলা নদীর পাড়ে আসিয়া পৌঁছিলাম। এখানে আসিয়া সত্য সত্যই প্রাণ জুড়াইয়া গেল। নদীর তীরে অনেক অজানা বড় বড় গাছ, ডুমুর গাছও অনেক। এই সব ডুমুর গাছ আকারে খুব বড় হয়। নদীর জল যেমন ঠান্ডা তেমনি পরিষ্কার। আজলা পুড়িয়া জলপান করিয়া তৃষ্ণা দূর করিলাম। পোনগোলা নদীর পারে পারে অনেক কাফরি গ্রাম। নদীর ওপারেই আমাদের যাইতে হইবে। একখানা নৌকায় নদীর ওপারে আসিলাম। নদীর পারে একটি গ্রাম পাইলাম। গ্রামের নাম মপুতা। এখানে বেশ আরামে রাত কাটিল। আমার কাফরি ভৃত্য জ্যাকের বাড়ি এখানকারই একটি কাছাকাছি গ্রামে। পরদিন সকালবেলা জ্যাক আসিয়া উপস্থিত। এই গ্রাম হইতে আমরা একজন গাইড লইলাম। লোকটা কুজো ও বামন। পা দুখানার গড়ন ছিল অদ্ভুত রকমের, কিন্তু সে ওই অদ্ভুত পা দুখানার ওপর ভর করিয়া এত বেগে ছুটিত যে আমরা দৌড়াইয়াও তাহার নাগাল পাইতাম না। এইভাবে প্রায় 20 মাইল পথ হাঁটিয়া একটি বড় কাফরি গ্রামে আসিলাম। এই গ্রামের সর্দারের কাছে আমার হাতি শিকারের কথা বলায় সে নিজেও আমাদের সঙ্গী হইবার জন্য ঔৎসুক্য প্রকাশ করিল। সেদিন রাত্রিতে সর্দারের আদর ও অভ্যর্থনার মধ্য দিয়া বেশ আরামে কাটিয়া গেল। পরের দিন আমরা 15 জন সাহসী কাফরি ও কাফরি সর্দারকে সঙ্গে লইয়া আমাদের সেই বামনবীর পথপ্রদর্শকের নির্দিষ্ট পথে চলিতে লাগিলাম। এইবার সঙ্গে কতকগুলি কম্বল লইয়াছিলাম, কেননা এই অঞ্চলের লোকেরা কম্বল উপহার পাইলে অত্যন্ত সন্তুষ্ট হইয়া থাকে। অনেক পথ চলিলাম। কোথায় হাতি? একটি সামান্য শিকারও মিলিল না। পথে আমি শুধু একটা বুনো মহিষ শিকার করিয়াছিলাম মাত্র। সন্ধ্যার একটু পূর্বে একটা ছোট নদীর পাড়ে পৌঁছিলাম। পাড়ের কাছাকাছি একটা মস্ত বড় জলহস্তী শুইয়াছিল। তাহাকে ওইভাবে পড়িয়া থাকিতে দেখিয়া আর গুলি করিবার ইচ্ছাটা দমন করিতে পারিলাম না। আমি তাড়াতাড়ি উহার কাছে যাইয়া উপর চুপড়ি 2টি গুলি করিলাম, কিন্তু কি আশ্চর্য, 2টি গুলি ব্যর্থ হইল। গুলির শব্দে জলহস্তীটি ক্রমশ দূরে সরিয়া যাইতে লাগিল। আমি আবার একটি গুলি করিলাম, কোনো ফলই হইল না। একে একে 3টি গুলি ব্যর্থ হইল। সূর্যের আলো আসিয়া জলহস্তীটার গায়ে পড়ায় বোধ হয় এইভাবে গুলির পর গুলি ব্যর্থ হইতেছিল। তারপর আমি নদীর কিনারা দিয়া চলিতে চলিতে একেবারে কোমর পর্যন্ত কাদামাটির মধ্যে আটকা পড়িয়া গিয়াছিলাম,
কিন্তু আমার ও সঙ্গী কাফরিদের শত চেষ্টায়ও এই জলহস্তিটাকে কোনো মতেই স্বীকার করিতে পারিলাম না। এত বড় ব্যর্থতা আমার জীবনে বড় একটা হয় নাই। আমাদের বামন পথপ্রদর্শকটি যে কোন সুযোগে বনপথে অদৃশ্য হইয়াছিল তাহার আর সন্ধানই পাইলাম না। সে রাত্রিতে প্রায় 20 মাইল পথ হাঁটিয়া সেই কাফরি সর্দারের বাড়ি আসিয়া বিশ্রাম করিলাম। সেখানে 4-5 দিন কাটাইয়া তবে সুস্থ হইয়াছিলাম। এ গ্রামের কাফরি সর্দার লোকটি খুবই ভালো ছিল। সে আমাকে নানাভাবে আদর যত্ন করিয়াছিল, কিন্তু হাতির কোনো খোঁজ না পাওয়ায় সেও খুব দুঃখিত হইয়াছিল। এখানে থাকিতে একদিন আমরা 4-5টি কৃষ্ণসার মৃগ শিকার করিয়াছিলাম মাত্র। এইভাবে এবারকার শিকার অভিযান শেষ হইল। আবার ডারবানে ফিরিয়া গেলাম।